গ্রামে আব্দুর রহিম রাফি বয়স 26 নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয় তার নিজ ঘরে। ঘটনা জানার সাথে সাথেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ, কমলগঞ্জ শ্রীমঙ্গল সার্কেল এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস নবীন চাকমা ঘটনাস্থলে যায় এবং দ্রুততম সময়ের মধ্যে তারা এটা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করতে শুরু করে। রহস্য উদ্ঘাটনের এক পর্যায়ে ভিকটিমের ভাই এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যখন কথা বলে কিছু বিষয় তাদের নজরে আসে এবং তার পরিপ্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাইকে হেফাজতে নেওয়া হয় এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভিকটিমের ছোট ভাই মাদ্রাসা শিক্ষার্থী রানা সে স্বীকার করে যে ক্ষোভের বশবর্তী হয়ে তার নিজ ভাইকে সে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তো মূল ঘটনা রহস্য উদ্ঘাটন করে আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অপস নবেল চাকমা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরিজ থাকে সেটা ধন্যবাদ। আসলে কেন তার ভাই অন্য কেউ তো আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আসলে মর্মান্তিক একটা ঘটনা, কারণ আমরা সাধারণত ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটে। তো এই একই ধরনের ঘটনা কমলগঞ্জ থানায় গত 9 তারিখে একই ঘটনা একটা ঘটছে। তো আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তাদের ঘরে আপনারা যদি যেয়ে থাকেন আপনারা দেখবেন, আপনাদের টিম যদি ওখানে গিয়ে থাকে, এটা একদম গ্রামের ভিতরে। এই আমাদের যে মুন্সিবাজার আছে, মুন্সিবাজার থেকে আরো তারা ভাই মিলে ওখানে অনেকজন, প্রায় 130 জনের একটা ফ্যামিলি ওই আশেপাশে থাকে। তো ওই জায়গায় আমরা গিয়ে দেখলাম যে এখানে আসলে ঘটনাটা বাইরে থেকে এসে ঘটনার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরে আমরা সব দিক বিবেচনা করে আমাদের তদন্ত করতে থাকি এবং রাত্রে ঘুমানোর সময় ছিলেন হচ্ছে মাত্র 3 জন, এক মা, তার বড় ছেলে এবং ছোট ছেলে। তো বড় ছেলে বিবাহিত, কিন্তু তার আগের দিন 8 তারিখ শুক্রবারে তার ওয়াইফ তার বাপের বাড়ি একাতনায় যে মরিবাজার সদরে এখানে চলে আসে। তো রাতের বেলা শুধুমাত্র 3 জন ছিলেন। তো এখন আমাদের তাৎক্ষণিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেভাবে করি আমরা সেভাবে করতে পারতেছিলাম না। আমাদের একটা সব কর্নার ছিল তাদের প্রতি। যেহেতু যে ছেলেটা আমরা যাকে আমরা অভিযুক্ত হিসেবে এখানে আমরা নিয়ে আসছি, রানা ছদ্মনাম দিচ্ছি আমরা, যেহেতু সে শিশু, তার আসল নামটা আমরা এখানে নিচ্ছি না। তো তাকে আমরা শুরুতেই যেভাবে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল খুব সফটলি জিজ্ঞাসাবাদ করছি। সে শুরু থেকে এটা আমাদেরকে অস্বীকার করে এবং তার মার সাথেও আমরা কথা বলতে থাকি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গতকাল আসলে আমরা 9 তারিখে আমরা ডেড বডি এটা পাই এবং আমাদের রহস্য উদ্ঘাটন হচ্ছে তার পরের দিন, অর্থাৎ গতকাল সন্ধ্যা 7:30টার দিকে। তার সাথে কথা বলতে বলতে সে এই জিনিসটা আসছে কখন, সে যখন তার ভাইয়ের জানাজায় যখন পড়তে গেল, সেখানে সে দেখতে পায় যে তার ভাইয়ের জানাজার জন্য প্রায় শত শত লোক ওখানে উপস্থিত এবং সবাই খুবই কান্না করতেছে, ইমোশনাল হয়ে গেছে সবাই। তখন সে আসলে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, সে ওখানে নিজেই কান্না করতেছিল এবং এক পর্যায়ে বলতেছে যে ওখানে সাবেক একজন চেয়ারম্যান আছে, ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বলছে ওনাকে নিয়ে আসেন, আমি আমার ঘটনাটা বলবো। তারপর আমরা ওনাকে নিয়ে গেলাম এবং তার দূর সম্পর্কে এক চাচা ওখানকার গ্রামের নিয়ে থানায় বসে আমাদের সামনে পুরা ঘটনা সে বলছে। ঘটনা বলার পরে আমরা রাত্রিবেলা রাত 12টা 12:30 থেকে আমরা তার দেখানো মতে যে দা দিয়ে সে তার ভাইকে হত্যা করেছে, এই দা এবং সে লুঙ্গি পরা অবস্থায় ছিল, সেখানে রক্ত মাখা ছিল, ওই লুঙ্গি আমরা উদ্ধার করেছি তাদের বাড়ির ভিতর থেকে। মূলত বিষয়টা হচ্ছে এখানে ওই যে আপনারা যে প্রশ্ন করছেন কি কারণে, এখানে কারণটা হচ্ছে তার বাবা হচ্ছে মারা গেছেন আরো 4 বছর আগে, কিন্তু তার বাবার একটা স্বপ্ন ছিল যে তাকে হাফেজ করাবেন, কোরআনের হাফেজ করাবেন, এই জন্য মাদ্রাসায় পড়তেছিল। তো বাবা মারা গেছে আরো 4 বছর আগে। এখন গার্জিয়ানশিপ হিসেবে যে দায়িত্ব পালন করা সেটা হচ্ছে বড় ভাই রাফি পালন করে। তো সাধারণত আমরা যেটা দেখি যে বাবা যেভাবে শাসন করে সেই শাসনগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা মনে থাকে না, কিন্তু ভাই হিসেবে যেভাবে শাসন করে বা ভাইয়ের শাসনটা হয়তো আমরা সেভাবে মেনে নিতে পারি না। আর সে তো এখন বা তার বয়স হচ্ছে 16 বছর। তো আরো 4 বছর আগে বাবা মারা গেছে, তার মানে 12 বছর থেকে তার ভাইয়ের যে শাসনগুলা এগুলা সে আস্তে আস্তে তার মনের মধ্যে
মানে মেনে না নেওয়ার একটা প্রতিরোধ বিদ্রোহী একটা ভাব, এই জিনিসগুলো আছে, কিন্তু ওইরকম না যে একেবারে মেরে ফেলতে হবে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দুই বছর আগে রাফি সে প্রেম করে একজনকে বিয়ে করে। তো এই বিয়েতে কিন্তু তাদের ফ্যামিলি কারোর মত ছিল না, ইভেন তাদের ওখানে কোনো আনুষ্ঠানিকতাও হয় নাই, তাদের চাচারা যারা আছে তারাও মেনে নেয় নাই। তো এই বিষয়টা নিয়ে ওই ফ্যামিলিতে যখন আরেকটা মেয়ে আসলো, যেহেতু তাকে মেনে নিতে পারে নাই, এটা নিয়ে তাদের বউ শাশুড়ির সাথে, বউ দেবরের সাথে, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম কিছু টুকটাক ঘটনা ঘটতেছিল। মানে এটা একটা পারিবারিক অশান্তি। এই জিনিসগুলো তার মনের মধ্যে আস্তে 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 করে কিছু ক্ষোভ, কিছু ঘৃণা, এই জিনিসগুলো তার মধ্যে চলে আসে। তো ঘটনার আগের দিন অর্থাৎ 8 তারিখ রাতে তার হচ্ছে 9 তারিখে তার একটা পরীক্ষা ছিল মাদ্রাসার মধ্যে। তো 8 তারিখ রাতে সে বড় ভাইয়ের কাছে 500 টাকা চায়। 500 টাকা চাই কি কারণে? হচ্ছে মাদ্রাসার মাসিক ফি। এই মাসিক ফি যখন চাইছে তখন বলে যে তোমাকে আমি 500 দিব না, তুমি তো মাদ্রাসায় যাও না, আর তোমাকে টাকা দিলে এই টাকাগুলো তুমি অন্যদিকে খরচ করো। তো এই কারণে সে দেয় না, একটু বকাঝকা করতে বলছে আমি তোমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে সরাসরি দিয়ে দিব। এই কারণে সে তার পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো, তার মা ঘুম থেকে উঠছে কিন্তু 7টার দিকে। সকাল 7টায় ঘুম থেকে ওঠার পরে উনি যথারীতি মারা যা করে, উনি বাসন কোসন তারপরে ঘরের জিনিসপত্র গুলো ধোয়া মশার জন্য পাশে যে একটা পুকুর ছিল পুকুরে গেছেন, ওখানে দীর্ঘক্ষণ ছিলেন, প্রায় আধা ঘন্টার মতো। তো এর মধ্যে সে ঘুম থেকে ওঠার পরে দেখেছে ওই বড় ভাই যেখানে ঘুমাতো ওই রুমের মধ্যে দরজাটা খোলা। এখন তার মধ্যে হঠাৎ করে যে মানুষ এই বয়সের মধ্যে আসলে এই মানুষের ঘৃণা কতটুকু থাকলে বা কি হবে না হবে, সে আসলে বাস বিচার করার তো এই বয়স হয় নাই। তার কাছে মনে হয়েছে যে এখন মানে আমি সুযোগটা নেই। তখন সে তাদের বাড়িতে যে দা ছিল, দাওয়া দিয়ে সে ঢুকছে। আবসা আবসা অন্ধকার ছিল, লাইটও ছিল না। ওই ভেন্টিলেটর দিয়ে যে আলো পড়তেছিল, এটা নিয়ে যা দেখছে ঘুমন্ত অবস্থায়। পরে আর এগুলা সে আসলে এখন এমন অবস্থা হয়ে গেছে, সে কথা বলার মতো যে আমি আসলে কি করছি আমি নিজে জানি। এ হচ্ছে তার বক্তব্য। অর্থাৎ এই ঘটনাটা আসলে এখন থেকে না, তার মধ্যে গত 3-4 বছরের মধ্যে ভাইয়ের শাসন, তারপর বউ শাশুড়ির যে টান পড়েন, তারপরে বউ দেবরের যে টান পড়েন, এগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ, ঘৃণা, এগুলো আস্তে আস্তে তার জমতে থাকে। পরে আসলে 9 তারিখ তার মন বিদ্রোহ করে, হঠাৎ করে এই ঘটনা ঘটে। তো তাকে আসলে আমরা যেহেতু শিশু, আমরা শিশু হিসেবে তাকে ট্রিট করব। তাকে আমরা সাধারণত আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হবে, সেখানে তাকে সে যাতে কারেক্টেড হয়ে চলে আসতে পারে সেই ব্যবস্থা হয়তো আমাদের ওই যে কারেকশন সেন্টার থেকে করা হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। যেটা আপনি বললেন যে আস্তে আস্তে যখন অন্ধকার তখন ঢুকছে, তখন কি দরজাটা খোলা ছিল না ভেঙে? না, দরজা হচ্ছে আপনার ওখানে যারা ওখানে উপস্থিত ছিলেন বা গেছেন আপনারা জানবেন, ওই রাফি যে জায়গায় ঘুমাতো ওখানে ঢোকার জন্য 3টা রাস্তা টোটাল। একটা হচ্ছে মেইন দরজা, যেটা সে রাফি বন্ধ করছে, আর একটা হচ্ছে ভিতরে ইন্টার কানেক্টেড যে রুমের মধ্যে ওই রকম একটা দরজা, আর একটা হচ্ছে কমন বাথরুম। তো সবগুলা ওই কমন বাথরুমের দরজা বন্ধ করা ছিল, মেইন দরজা বন্ধ করা ছিল, কিন্তু ইন্টার কানেক্টেড অর্থাৎ বড় ভাই এবং মা এবং ছোট ভাই যে রুমে থাকতো এই রুমের দরজাটা খোলা ছিল। ওই রুম দিয়ে ঢুকে সে ক্রাইমটা করে বড় ভাই যেহেতু তার বয়স আমরা জন্ম নিবন্ধন অনুযায়ী তার হচ্ছে 16। মা যে ঘাটে ছিলেন, মা কখন দেখতে পাচ্ছেন? মা আসলে এখানে রাফি সাধারণত সে হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ করে, এবং তার যদি কাজ না থাকে সে দীর্ঘক্ষণ কাজ থাকবে না, সে 11টা-12টা পর্যন্ত ঘুমায়। তো মাও আসলে সাধারণত যেটা হয় ঘুমাচ্ছে, যেটা সে ডিস্টার্ব করে না, মানে সেই ঘুম থেকে উঠছে 7টায়, কিন্তু এটা জানতে পারছে হচ্ছে মাও জানে নাই, পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তি তার নাম হচ্ছে মাহিব। মাহিব এসে যখন দেখলো যে রাফি ভাই কোথায়, তো তখন মা বললো যে রাফি তো এখনো ঘুম থেকে ওঠে নাই, তুমি গিয়ে জাগাও বাবা। তখন সে যখন রুমে ঢুকার সাথে সাথে দেখেছে অন্ধকার, রুমটা অন্ধকার, পায়ের সাথে একটা যে মানে পানি জাতীয় বিষয় আর কি। সে মনে করছে যে মনে বমি করছে কিনা, আগে নাকি তার একটু অসুস্থতা ছিল। তো ওই তখন লাইট জ্বালানোর সাথে সাথে দেখছে এই অবস্থা।
তখন সে চিৎকার করার সাথে সাথে মাও ভিতরে ঢুকছে, তারপর তার চাচারা সবাই এসে দেখলো এই অবস্থা আর কি। অর্থাৎ এটা ঘটনাটা ঘটছে 7টা থেকে 8টার মধ্যে। আমাদের যেটা ধারণা, সে এক্সাক্ট টাইমটা তো বলতে পারে না, 7টা থেকে 7:30টার মধ্যে হবে। আর ডেড বডিটা রিকভারি হয়েছে বা জানছি আমরা, সেটা হচ্ছে 12:30 থেকে 12:30টার মধ্যে। না, সে তার পরীক্ষা ছিল ওই দিন, সে 9:30 10টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু আবার সে পরে সে বেসিনে নিয়ে গিয়ে ধোয়ার পরে আবার সে খাটের তলায় রেখে দিচ্ছে। ওটা আমরা তার দেখার মতো উদ্ধার করছি। এবং তার যখন হত্যা করা হয়, হত্যা এরকম কেউ মেনে নিতে পারে, কেউ মেনে নিতে পারে না। ওই যে যেটা বললাম, বাবা যেভাবে শাসন করে, ভাই যদি সেভাবে শাসন করে, অনেকে কেউ মেনে নিতে পারে না। সেখান থেকে তার হয়তো বিদ্রোহ করছিল আর কি। এখন যেটা বলবেন জিএসটা 1 মিনিটের মধ্যে এত বড় ঘটনা তো এক মিনিটে কি উনি যেটা বললেন একটু সংক্ষেপে ওই তাইলে ওটা দিয়া তার যেটা হচ্ছে মাদকাসক্ত কিনা না, অনেকে বলতেছে ছেলেটা মাদকাসক্ত, আসলে বাস্তবতা কি? না, আমরা ওইরকম বিশেষ কিছু পাইনি। তার মা যেটা বললো বক্তব্য, সেটা হচ্ছে ওই যে গুল আছে না, গুল খেত আর কি। গুল তো আসলে না নিয়মিত ছাত্র, তবে সে একটু মাদ্রাসায় থাকতে চাইতো না। তার পাশে বা ভাই চাইতো মাদ্রাসা থেকে পড়ালেখা করতে, কিন্তু সে প্রতিনিয়ত ওই 2 দিন থাকে, 5 দিন হচ্ছে বাসায় চলে আসে। 21 পারা আছে। একসাথে বলেন না কথাটা, মানে একদম মানে আপনি তো জানেনই কি একটু না দিয়ে 2 কোপ দিয়ে আমি জানি আচ্ছা, আমরা এই বিষয় শেষ হলে অন্য একটা বিষয় না, ওই জিনিসটা বলেন জিনিসটা। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে গত 9 তারিখ সকালবেলা আমরা একটা হত্যাকাণ্ডের খবর পাই। ওখানে রাফি নামে এক ব্যক্তির গলা কাটা লাশ পাই। তো সাথে সাথে আমি শ্রীমঙ্গল সার্কেল এবং ওসি সহ তাদের টিম আমরা ওখানে পরিদর্শন করি, ঘটনায় চলে যায়। তাদের সাথে ওখানে যারা আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলি। মা এবং ছেলেকে আমরা হেফাজতে নিই এবং মাকে জিজ্ঞাসাবাদ করি। আমাদের সন্দেহ ছিল যে ছেলের প্রতি সন্দেহ ছিল শুরু থেকেই, এই ছোট ভাইয়ের প্রতি। কিন্তু এক পর্যায়ে আমরা বক্তব্যটা আসলে বিশাল বক্তব্য, তো এখানে সংক্ষেপ করা যাচ্ছে না। আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রহিমপুরের সিদ্ধেশ্বরপুর গ্রামে একটা নৃশংসভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়। যে রাফি নামে একজন ব্যক্তির গলা কাটা লাশ আমরা উদ্ধার করি। তখন সেখানে আমরা শ্রীমঙ্গল সার্কেল সহ আমরা টিম সেখানে মুভ করি এবং ওখানকার যারা স্থানীয় এবং আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলি, তাদের বক্তব্য নিই এবং যে ব্যক্তি মারা গেছেন তার মা এবং তার ভাইকে, তার ছোট ভাইকে আমরা আমাদের হেফাজতে নিই। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ সহ এবং আশেপাশে যে লোকজন আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা এক পর্যায়ে জানতে পারি যে ভিকটিমের ছোট ভাই, এখানে রানা, আমরা ছদ্মনাম ইউজ করতেছি, সে হচ্ছে গলা কেটে তার বড় ভাইকে হত্যা করে। মূলত হচ্ছে তাদের মধ্যে এই শাসন নিয়ে, পারিবারিক শাসন নিয়ে এবং বিভিন্ন পারিবারিক ঝামেলা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। এই ক্ষোভের বশবর্তী হয়ে তার বড় ভাইকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার দেখানো মতে আমরা যে দা দিয়ে সে হত্যা করছে দা এবং হচ্ছে তার হত্যাকাণ্ডের সময় তার যে ব্যবহৃত লুঙ্গি আমরা জব্দ করি এবং তাকে গ্রেফতার করে আমরা যথাযথভাবে আদালতের কাছে আমরা উপস্থাপন করি। ভাই, একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাচ্ছি, যেটা আপনি একটু আগে বলছিলেন যে সে যখন জানাজায় অনেক লোক আসছিল, তখন সে এই কান্নাকাটি দেখে সে কিন্তু আবেগপ্রবণ হয়ে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে। আপনি আবার এখন বলছেন যে আপনাদের জিজ্ঞাসাবাদে আমরা কোনটা ধরে নেব? একই তো জিনিস। পরিস্থিতি দেখে
আচ্ছা আমি একটু বলি তদন্তের আমি একটু বলি উনি যেটা বলছে আমি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে তদন্তের কিন্তু অনেকগুলো লেয়ার আছে ঠিক আছে তদন্তের কিন্তু অনেক একটা হচ্ছে প্রাথমিক ইনফরমেশন এটা যাচাই করার পরে এটা হয় ইন্টেলিজেন্স ঠিক আছে একটা যখন প্রাথমিকভাবে সে এটা ইঙ্গিত দিছে তারপরে তাকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে এবং হেফাজতে নেওয়ার পরও তার কিন্তু সে তো এই যে কাজটা করছে এটা কিন্তু একটা মেন্টাল ট্রমা থেকে করছে একটা মানসিক কারণ নিজের ভাগে কিন্তু কখনো এভাবে করে না তার মানে সে একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিল সে একটা স্ট্রেসফুল অবস্থার মধ্যে ছিল সে যদিও ওখানে প্রাথমিকভাবে করছে কিন্তু হেফাজতে আসার পরও সে একটু দোদুল্যমান অবস্থায় ছিল সে বলবে কি বলবে না কিন্তু এখানে এডিশনাল এসপি ক্রাইম এন্ড অপস সার্কেল এবং ওসি তারা নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেখানে উপস্থিত ছিল সাবেক চেয়ারম্যান যিনি তিনিও ছিলেন এক পর্যায়ে সে এটাতে অনুতপ্ত হয় অনুতপ্ত হওয়ার পরে সে ঘটনাটা আসলে স্বীকার করে ঠিক আছে আপনারা বলছেন তার বউ যেটা সে তার বাবার বাড়িতে যে লোকটা হত্যা করছে আপনাদের বর্ণনা মধ্যে সেই কিন্তু তার স্বামীকে নিয়ে গেছে তার বাড়িতে সেটা পূর্ব পরিকল্পিত ছিল কিনা এটা পূর্ব পরিকল্পিত ছিল কিনা যে তার ভাইকে হত্যা করছে এটা ওরকম আসলে পূর্ব পরিকল্পনা এটা আসলে যেটা অলরেডি কিন্তু নোবেল কিন্তু ব্যাখ্যা করছে সেটা হচ্ছে যে এই সমস্ত মানসিক দ্বন্দ্বগুলো কিন্তু একদিনে হয় না এটা দীর্ঘদিনের একটা পরিক্রমায় হয় এটা বিগত বেশ কয়েক বছর ধরে বড় ভাই যখন তাকে শাসন করতেছিল তার ভেতরে মনে মনে একটা কিন্তু ক্ষোভের জন্ম নিয়েছিল ওই ক্ষোভেরই কিন্তু বই প্রকাশ এটা হয়েছে কিন্তু ওর ফ্যামিলিকে যে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নেওয়া হয়েছে বিষয়টা আসলে তেমন না আর কি আমার সর্বশেষ একটা বিষয় দেওয়া ইচ্ছা যে আমার একটা পরিকল্পনা ছিল যে বিগত ফেব্রুয়ারি থেকে আগস্টের 5 তারিখ প্রায় 10 তারিখের কথা যারা আপনার শুরু করে আপনার 25 ফুলের ঘটনা এই যে এটা আমার আমি বিভিন্ন তথ্যপত্র আমার পরিচয় মানতে চাই মূলত এগুলো নানাভাবে হয় যে আপনাদের প্রমাণটা বলছিলেন যে মানসিক বিভিন্ন সমস্যা থাকে এবং পারিবারিক কলহ থাকে এটি হত্যাকাণ্ডের বর্ণনা করতে কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদের এদেরকে কাউন্সিলিং করার কোনো আপনাদের কোনো সিস্টেম আছে কিনা বা এগুলো উদ্বুদ্ধ করার জন্য মানুষকে কেন এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে মানসিকভাবে তার তোমার বিভিন্ন সাইকো প্রবলেম থাকে এইসব নিদর্শনে কি আপনাদের কোনো কাজ করতে করার কোনো ওয়ে আছে কিনা আসলে পারিবারিক কলহ বা মানসিক অস্থিরতা এটা তো আসলে ডিপেন্ড করে বিভিন্ন সিচুয়েশনের উপরে আপনারা এখন খেয়াল করলে দেখবেন যে হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেটের সহজলভ্যতা আমি দীর্ঘদিন সাইবার ক্রাইমে কাজ করছি এই জিনিসগুলো আমি অনেক আগে থেকে অবজার্ভ করছি এই যে দীর্ঘক্ষণ যে স্মার্টফোন বা ফোনের প্রতি যে আসক্তি এটার কারণে কিন্তু ব্রেন এক ধরনের স্ট্রেস করে আমাদের শরীর থেকে যে ডোপামিন যে নিঃসরণ হয় আপনারা অনেকে হয়তো জানেন যে ডোপামিন ডিটক্স বলে একটা কথা আছে আমাদের শরীরে ডোপামিন যখন আমাদের নিঃসরণ হয় তখন কিন্তু আমরা অস্থির হয়ে যাই মানুষের সাইকোলজি এটাই বলে মানুষ যখন অস্থির হয়ে যায় সমাজে যখন অস্থিরতা বেড়ে যায় তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো বেড়ে যায় এবং আপনি যেটা বলছেন হ্যাঁ নিঃসন্দেহে কিছু হয়তো পারিবারিক কলহ এবং জায়গা জমি সংক্রান্ত কিছু ক্যাজুয়ালিটিস অবশ্যই বাড়ছে কিন্তু প্রতিটা ঘটনা কিন্তু ডিটেক্ট করা হয়েছে দ্রুততম সময়ের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় পুলিশ সুপার এম.কে. জাহাঙ্গীর হোসেন স্যার তার নিবিড় তত্ত্বাবধানে এবং তার নির্দেশনা অনুযায়ী এখানে টিম ওয়ার্কের মাধ্যমে ক্রাইম এন্ড অপস আছে সার্কেল আছে ওসিদের এবং টিভির সহায়তায় টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিটা ঘটনা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ডিটেক্ট আইডেন্টিফাই এবং আসামি গ্রেফতার করা হচ্ছে আর পুলিশের পক্ষ থেকে যেটা করণীয় আমরা এখানে বিট পুলিশিং করছি আমরা কমিউনিটি পুলিশিং করছি আমাদের অফিসার ইনচার্জরা বিভিন্ন স্কুল কলেজে ভিজিট করছে কিন্তু এটা যথেষ্ট না এটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস লাগবে আমার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে আমাদের সন্তানরা আসলে কি করতেছে তারা কোথায় যাচ্ছে কাদের সাথে মিশতেছে সে কি কোনো মানসিক অবসাদে আক্রান্ত কিনা এটা কিন্তু প্রতিটা অভিভাবকের কিন্তু ব্যক্তিগত দায়িত্ব আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা অবশ্যই আমাদের মতো করে আগাচ্ছি কিন্তু এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেহেতু সমাজের দর্পণ হিসেবে কাজ করেন আপনারাও কিন্তু এই মেসেজটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে যে ব্যক্তিগত ভাবে কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বগুলো পালন করতে হবে আমাদের সন্তান এবং যারা ছোট ভাই বা এই ধরনের আছে তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে সবচেয়ে আলোচিত যেটা মৌলভীবাজার রুবেল হত্যা এ পর্যন্ত আপনারা কাউকে গ্রেফতার করতে পেরেছেন কিনা বা কোন পর্যায়ে রয়েছে কি বলবেন হ্যাঁ আরেকটি আলোচিত ঘটনা যেটি সেটি নিয়েও আসলে কাজ চলছে সেটি নিয়েও আমাদের থানার অফিসার ইনচার্জ সার্কেল সহ ডিবি সহ আমরা টিম ওয়ার্ক করছি এবং হোপফুলি আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যে কে বা কারা এটা করছে কিন্তু
সর্বস্তরে এবং সর্বতভাবে আমাদের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে। দুইজনকে আপনারা জিজ্ঞাসার জন্য আটক করে তারা কি আছে না ছেড়ে দিচ্ছে? আসলে একটা মামলা বা একটা যে কোনো ঘটনা ডিটেকশনের জন্য অনেক সময় হেফাজতে নিতে হয়। হ্যাঁ, তো হেফাজতে হয়তো নেওয়া হয়েছে। মূল ঘটনা আমরা আপনাদেরকে জানাবো সকালে। সিসিটিভি ক্যামেরা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি, ঠিক আছে, বা ডিজিটাল আমরা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে এবং একটি শহরে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই শহরে সিসিটিভি ক্যামেরা ছিল, যে কোনো ঘটনার কারণে সিসিটিভি ক্যামেরা অধিকাংশ অকার্যকর হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা কথা বলছি দ্রুততম সময়ের মধ্যে, যাতে সব জায়গাতে সম্ভব না, যেগুলো মূল জায়গা এবং মূল জায়গাগুলোতে ফোকাস করে আমরা ওগুলোতে সিসিটিভি ইনস্টলেশনের জন্য ইনশাআল্লাহ দ্রুততম সময় আমরা কাজ শুরু করবো। আচ্ছা, ওই যে রুবেল হত্যার যে বিষয়টা আপনারা কাজ করছেন, একটা আমাদের কি ধারণা দেওয়া যায় কত পার্সেন্ট আপনারা এগিয়ে আছেন? আচ্ছা, এই যে এটা তো আসলে কোনো পরিসংখ্যান না যে আমি একটা শতকরা বা পার্সেন্টেজ হিসাব করব। তবে আপনারা এটুকু আস্থা রাখতে পারেন যে আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু এই জেলায় সংগঠিত প্রতিটি হত্যা এবং হিনিয়াস ক্রাইম ডিটেকশন হয়েছে। এটা তো আপনারা মানেন, ইনশাআল্লাহ এটা হবে, এটুকু বলতে পারি। হঠাৎ করে এই জেলার আইন শৃঙ্খলার অবনতি, এত অবনতি হঠাৎ করে এত কিছু, আর এরকম কি আপনার মধ্যে কি মনে হয়? আমরা তো আর তার ছবি নেওয়ার সুযোগ আছে? যেহেতু সে আন্ডারেজ, এটা আমরা তাকে প্রকাশ্যে আনছি। আমরা আলামতগুলা থ্যাংক ইউ। ভাই নাস্তা আছে।